সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা আমাকে দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ, সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি যদি ঠিক থাকে ভাই একটু কমেন্ট করে জানাবা যে অল ওকে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি পড়বো ভাইয়া? আজকের ক্লাসে কেমিস্ট্রির যে ম্যাথগুলা আমাদের লাস্ট মুহূর্তে করা দরকার, সেই ম্যাথগুলা আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে তোমাদেরকে দেখায় দেওয়া হবে। নেক্সট আগামী পরশুদিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে ম্যাথগুলা তোমাদের করা দরকার, সেই ম্যাথগুলা দেখায় দেওয়া হবে। জাস্ট যেগুলা মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট মুহূর্তে করা লাগবে সেগুলা 1 ঘন্টা সময় লাগবে আমার আজকের ক্লাসটা শেষ করতে। এই 1 ঘন্টা সময় তুমি মন দিয়ে যদি ক্লাস করো, ক্লাসের পরে আর ম্যাথ করার দরকার নাই। ইভেন ফাইনাল পরীক্ষার আগে আর তোমার কোনো ম্যাথ করার দরকার নাই। বুঝতে পারতেছো? এবং অলরেডি এই ম্যাথগুলা তোমরা ম্যাক্সিমামই পারো। সো আমি এখন ম্যাথগুলা একবার জাস্ট রিপিট করব যে এই ম্যাথগুলা লাস্ট মুহূর্তে তোমরা একটু দেখে নাও। যখন আমরা পড়তে যাব তখন আমরা থিওরির পড়াগুলো পড়ব, তখন আমরা আর ম্যাথের কোনো পড়াশোনা না করলেও চলবে। দ্যাট মিন্স আজকের ক্লাসটাই আমার কেমিস্ট্রি ম্যাথ ক্লাস সেকেন্ড পেপারের জন্য যথেষ্ট। ওকে, আমরা 3টা চ্যাপ্টার থেকে ম্যাথ করব, কারণ কেমিস্ট্রি সেকেন্ড পেপারে জৈব রসায়ন এবং লাস্ট যে চ্যাপ্টার সেখানে কোনো ম্যাথ নাই। পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন আর হচ্ছে তড়িৎ রসায়ন। যে ম্যাথগুলা লাস্ট মুহূর্তে ফাইনালি লাগবে সেই ম্যাথগুলা নিয়ে কথা বলবো। সাজেশন দেন কিভাবে এখন পড়বো। আচ্ছা ঠিক আছে, আগে ক্লাস শেষ করি তখন আমি সাজেশনের কথা বলবো। সো আমি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটাতে আমরা কি কি পড়েছিলাম সেটা একবার একটু দেখে নিই। এগুলো তোমরা পারো, তারপরে একটু দেখে নাও। ম্যাথ খেয়াল করো, এই অঙ্কটা আমরা পরিমাণগত রসায়ন ক্লাসের যে ম্যাথ ক্লাসটা করেছিলাম সেখানে শুরু করেছিলাম এই ম্যাথটা দিয়ে। এসটিপিতে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে? এই ম্যাথটা কিভাবে করব শর্টকাটে একটু দেখো। সবার আগে তোমরা খেয়াল করো, এটা কি আয়তনের অঙ্ক নাকি অন্য কোনো অঙ্ক? এটা আয়তনের অঙ্ক কনফার্ম। কিভাবে? কারণ এখানে আছে 1500 লিটার এবং কত লিটার, সব লিটারের ব্যাপার স্যাপার। লিটার মানে হচ্ছে আয়তন। ভর্তি পরীক্ষাতে যদি আয়তনের অঙ্ক আসে, তোমার একটা মাত্র কাজ, এটার যে সমীকরণ সেই সমীকরণটা লিখে ফেলা। নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, N2 + 3H2 = 2NH3। এগুলো তোমাদেরকে আগের ক্লাসে আমি করাইছি, জাস্ট একটু রিপিট করতেছি। আধা ঘন্টার মতো পুরনো পড়াটা একটু রিপিট দেখে নাও। এখানে নাইট্রোজেন 1 মোল, তার মানে নাইট্রোজেন 1 লিটার, হাইড্রোজেনকে ধরে নিব 3 লিটার, আর অ্যামোনিয়া হচ্ছে 2 লিটার। 1 লিটার, 3 লিটার, 2 লিটার। খেয়াল করো 1 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন লাগে 3 লিটার। তাহলে পরীক্ষায় যদি বলে 100 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন লাগবে, কি হবে উত্তর তখন 100 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন কয় লিটার লাগে? 100 গুণ 3 মানে 300। তাহলে পরীক্ষার এখানে বলা আছে 1500 লিটার, তাহলে 1500 গুণ 3 তার মানে হচ্ছে 4500। এই অঙ্কটা আশা করি তোমরা সবাই পারো। এরকম আয়তনের অঙ্ক আমরা গত ক্লাসে একদম শুরুতেই করেছিলাম। তাহলে ধরো এই অঙ্কটাই পরীক্ষায় আসছে, কিন্তু 1500 আসে নাই। পরীক্ষায় 1500-র জায়গায় দিয়েছে 1200 লিটার। তখন উত্তর কি হবে বলো? 1200 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে? কি হবে উত্তর? দাও, উত্তর দাও। 1200 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন? 3600। ইয়েস, নিহা কারেক্ট। জাসিয়া সুলতানা কারেক্ট।
এই অঙ্ক আমরা সবাই পারি, আমি বিশ্বাস করি আমার স্টুডেন্ট কেউই এটা ভুল করবে না। হ্যান্ড নোট দরকার কি ভাই, এগুলা হ্যান্ড নোট দেয়া আছে তো, এগুলো নতুন করে তো তোমাদেরকে পড়াচ্ছি না ভাইয়া, পুরনো করা। তুমি ক্লাসটা মন দিয়ে করো, আমি বললাম তো মন দিয়ে ক্লাস করলে ক্লাসের পরে আর এগুলো পড়ারই দরকার নাই, কোনো হ্যান্ড নোট ফুট নোট কোনো নোট লাগবে না। তাহলে আয়তনের অঙ্কগুলো আমরা পারি। তুমি খেয়াল করো এই অঙ্কটা, আরেকটা অঙ্ক যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাপমাত্রা চাপ আয়তন, 5টা মান দিয়ে দিবে, 6 নাম্বার মানটা বের করো। অথবা 3টা মান দিয়ে দিবে, 4 নাম্বার মানটা বের করো। যখন 3টা মান দেয়া থাকে তখন সেখানে কোনো একটা কিছু স্থির থাকে বা একই থাকে বা ধ্রুব থাকে, যেটা একই থাকে সেটাকে সূত্র থেকে বাদ দিয়ে দিলেই 4 ডিজিটের একটা সূত্র চলে আসবে। যেমন এই অঙ্কে দেখো একই চাপ, চাপ একই, তাহলে এই অঙ্কের জন্য সূত্রে কোনো পি থাকবে না, তাহলে এই অঙ্কের সূত্রটা হবে V1 বাই T1 সমান V2 বাই T2। এখানে V1 এর মান হচ্ছে 300, T1 এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে হয়, এটা মনে রেখো, 300 কেলভিন। V2 আমরা বের করব, আর T2 হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, 7 মানে হচ্ছে 280 কেলভিন। তাহলে এই অঙ্কটা দেখো, V1 বাই T1 সমান V2 বাই T2, 300 300 কাটাকাটি, বাকি থাকবে 280, সো এই অঙ্কের উত্তর হচ্ছে 280। অনেক স্টুডেন্ট আমি বলার আগেই উত্তর করে ফেলতেছো, ভেরি গুড, এরকমই হতে হবে, আমার স্টুডেন্ট আমার চেয়ে খুব ভালো পারতে হবে, ঠিক আছে? সো এই নিয়মের আরো কিছু অঙ্ক আছে ভাই, আমি আশা করি এই নিয়মের অঙ্কগুলো তোমরা পারবে। এবার আসো ছোট মরিচ, আমি অঙ্ক করানোর সময় বলেছিলাম ছোট মরিচের জাল বেশি, সো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে এই ছোট মরিচ অঙ্কগুলাই বেশি আসে। একটা সোডিয়াম পরমাণুর ভর কত, একটা বা পানির অণুর ভর কত, এগুলো তোমরা পারো। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 এবং 23 গ্রামে পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এতটা পরমাণুর ভর হচ্ছে 23, একটা পরমাণুর ভর হবে 23 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। এই যে দেখো 23 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা, হিসাবটা ইজি, 10 টু দি পাওয়ার 23 নিচে, সেটাকে উপরে নাও, সেটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 23, আর 6.02 এটাকে আমরা ধরে নেব 6। আমরা যদি 6 দিয়ে 24কে ভাগ করতাম তখন সেটা হতো 4, কিন্তু অঙ্কে 24 নাই, অঙ্কে আছে 23, তাহলে এটা 4 এর চেয়ে সামান্য একটু ছোট হবে, সামান্য ছোট, 3.8 বা 9 এরকম কিছু। তাহলে অপশনে যেটা 4 এর চেয়ে সামান্য একটু ছোট দেখবা সেটাই এই অঙ্কের উত্তর। ক্লিয়ার? জান্নাতুল কালাম ইয়াশা, কারেক্ট, 3.86 তোমার উত্তর কারেক্ট। তাহলে ভাই দ্বিতীয় অঙ্কটার উত্তর কত বলো তো তোমরা, একটা পানির অণুর ভর কত, কি হবে উত্তর, সেটার উত্তর দাও। একটা পানির অণুর ভর কত, কি হবে উত্তর? নাজিফা রূপন্তী, কারেক্ট, পানি হচ্ছে 18, সো 18কে 6 দিয়ে ভাগ করলে এক্স্যাক্টলি পুরো 3 হবে, 3। তাহলে দ্বিতীয় অঙ্কটার উত্তর হচ্ছে 3। তাহলে এরকম আরেকটা অঙ্ক যদি আমি তোমাদেরকে করতে দেই, আশা করি তোমরা পারবা, কাছাকাছি উত্তরটা বলো। একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, কি হবে উত্তর? একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, কার্বন ডাই অক্সাইড CO2, একটা কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, কাছাকাছি মান বলো, কি হবে? একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? 7 এর চেয়ে একটু বেশি। সোহাইল খান, ইয়েস, কারেক্ট।
ফয়েজ আহমেদ হিসাব করে উত্তর বলতে হবে তো ভাইয়া, 44 ভাগ সেটা বুঝছি, 7-এর চেয়ে সামান্য বেশি। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছোট মরিচটা আমরা পারি। আরেকটা অঙ্ক দেখো, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে? 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে? আমরা জানি CO2 ওটার আণবিক ভর হচ্ছে 44। 44 গ্রামে অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.02 × 10⁻23। তাহলে 44 এর অর্ধেক, যদি কোশ্চেনে বলতো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে, তখন উত্তর হতো 6.02 এর অর্ধেক, দ্যাট মিন্স 3.01। কিন্তু অঙ্কে 22 বলে নাই, তারও অর্ধেক বলছে 11 গ্রাম। সো উত্তর হবে 3.01 এর অর্ধেক, 3 এর অর্ধেক মানে হচ্ছে 1.5। তাহলে এই প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 1.5। বুঝতে পারছো সবাই? তাহলে ভাই দ্বিতীয় অঙ্কটার উত্তর কত বলো তো? অনেকে উত্তর বলতেছো 0.25। না, 0.25 কিন্তু উত্তর না, 4 ভাগের 1 ভাগ উত্তর, 1.5 × 10⁻23। তাহলে দ্বিতীয় অঙ্কটার উত্তর কত? এখানে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে? থ্রি, কথা শেষ, 3। ইয়েস। তাহলে আমি আরেকটা অঙ্ক দেই, বানায় দেই, তোমরা উত্তর দাও। 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কতটা অণু থাকে বলো? 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে? 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে? কি হবে উত্তর? এমডি সোহাগ 21 না তো ভাইয়া, উল্টাই ফেলছো। উত্তর হবে 12। 12, ইয়েস। মেথি চৌধুরী, কারেক্ট, কারেক্ট। মারিয়া বিনতে মুবারক, কারেক্ট। নেহা চৌধুরী, কারেক্ট। ডাবল থাকবে, 6-এর ডাবল, ইয়েস। তাহলে এই ছোট মরিচ গুলো আমরা পারি। আরেকটা আছে ছোট মরিচ, প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? ইজি অঙ্ক, খেয়াল করো। আমরা জানি অ্যামোনিয়া NH3 ওটার আণবিক ভর হচ্ছে 17। তাহলে 17 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে 17 বলে নাই, জাস্ট একটা দশমিক মাইরা দিছে, 1.7। তাহলে তুমিও 22.4 এর এক গড় আগে একটা দশমিক মাইরা দাও, 2.24। তাহলে 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত? 2.24। তাহলে ভাইয়া পরের অঙ্কটার উত্তর বলো তো। প্রমাণ অবস্থায় 128 গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? সেটার উত্তর বলো। Yes, Jannat Aradola, first person to answer correctly. মিম 44.2 পাইলা কোত্থেকে? 44.8 হবে। মালিহা আঞ্জুম, কারেক্ট, 44.8। এই অঙ্কগুলো আমরা পারি। আবারও বলে দিতেছি, ছোট মরিচ একটু বেশি ঝাল, ওকে? খাবার সময় সাবধান। চুনা পাথরের এত বড় অঙ্ক আমরা শর্টকাট টেকনিকে জানি, বাট মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না, সো এটা আমি আর না দেখাই এখন। হ্যাঁ, আসবে না, আমি বলে দিচ্ছি, এগুলো আসবে না। যেটা আসবে আসার মতো সেগুলাই দেখাচ্ছি। এটা আসতে পারে। সোডিয়াম কার্বনেটের 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে
কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে, অথবা পরের অঙ্ক গ্রাম পরিমাণ সরাসরি বের করো, এত মোলার এই যৌগ, আয়তন এত। সো গ্রাম পরিমাণ বের করার সূত্রটা তোমরা জানো, আরেকবার একটু দেখে নাও। গ্রাম পরিমাণ সমান আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি ভাগ 1000। আণবিক ভর ওই যৌগটা থেকে বের করব, আয়তন দেয়া থাকবে, মোলারিটি দেয়া থাকবে, 1000 দিয়ে ভাগ করলেই হবে। আয়তনগুলো নিতে হবে মিলিলিটারে। সোডিয়াম কার্বনেট, সেটার আণবিক ভর 106। কিভাবে 106? Na2CO3 বের করবা। সোডিয়াম 23, কার্বন 12, অক্সিজেন 16, হিসাব করলে হবে 106। আয়তন দেয়া আছে 500 মিলি, আর মোলারিটি লেখা আছে ডেসিমোলার। ডেসি মানে হচ্ছে 0.1। তাহলে 500 দিয়ে নিচে 1000 আছে, সেটাকে ভাগ করে দিবা, 2 পাবা। 2 দিয়ে 106 কে ভাগ করলে পাবা 53, কিন্তু 53 ইনটু 0.1 রয়ে গেছে। সো 0.1 মানে হচ্ছে এখানে আসবে 5.3। আশা করি এই নিয়মও তোমরা পারো। আজকের এক্সামে শুধুমাত্র ম্যাথ থাকবে এবং ক্লাসে যা করাচ্ছি এগুলা থাকবে। এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত? গত বছর আসছিল 2019 সালে এই অঙ্কটা। 10%, কিন্তু সোডিয়াম কার্বনেট ছিল না, সোডিয়াম ক্লোরাইড ছিল। তাহলে পরীক্ষায় 20%, 30% যাই আসুক, সোডিয়াম কার্বনেট না এসে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড যাই আসুক, সূত্রটা কি? মোলারিটির ঘনমাত্রা বের করার সূত্রটা হচ্ছে 10x/m। x কি আর m কি? x হচ্ছে পার্সেন্টেজ আর m হচ্ছে আণবিক ভর। অঙ্কে আছে 10%, তাহলে এখানে x এর মান 10। আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, তাহলে 10 গুণ 10 মানে 100 ভাগ হচ্ছে 106। 106 দিয়ে যদি 100 কে ভাগ করি, সেটা 1 এর চেয়ে সামান্য একটু ছোট হবে। 1 এর চেয়ে সামান্য ছোট মানে হচ্ছে 0.9। সো এগুলো আশা করি তোমরা পারো। আরেকটা অঙ্ক দেখো, 500 মিলিলিটার 0.5 মোলার কস্টিক সোডা দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে? সূত্রটা হচ্ছে V1M1 সমান V2M2। V1 এর মান 500, M1 এর মান হচ্ছে 0.5, V2 আমরা বের করব, আর M2 হচ্ছে ডেসিমোলার। ডেসি মানে 0.1। এই যে সূত্র, V1M1 সমান V2M2। জাস্ট মান বসাও, হিসাব করো, উত্তর হয়ে যাবে 2500, 2500। এই অঙ্কগুলো লাগতে পারে, আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট যে ম্যাথটা, পিএইচ মাস্ট, পিএইচ এর ম্যাথ মাস্ট। পিএইচ এর অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করতে হলে সবার আগে আমাকে যেটা করতে হয়, লগের মানটা মুখস্থ করতে হয়। তাহলে লগের মানগুলোর উত্তর দাও। লগ 1 এর মান কত? লগ 1 এর মান 0। লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, দেন 0.11 করে বাড়বে। লগ 4, 5, 6, 7, 0.6, 0.7, 0.8, 0.9, দেন লগ 8, লগ 9, ওটাও 0.99 ধরে নিব। আর লগ 10 এর মান হচ্ছে 1। এই যে লগের মানগুলা দেখো, দেখে নাও। যারা ভুলে গেছো তারা আরেকবার দেখে নাও। লগ 1 এর মান 0, লগ 2 এর মান 0.3, লগ 3 মান 0.5, দেন লগ 4, 5, 6, 7, 0.6, 0.7, 0.8, 0.9, লগ 8, লগ 9 ওগুলো 0.9 ধরে নিব। লগ 10 এর মান হচ্ছে 1। ইয়েস, লগের মান মুখস্থ করলাম। এবার পিএইচ বের করার সূত্র। পিএইচ সমান দশমিকের পরে যত গড় তত মাইনাস লাস্টে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যার লগের মান। দশমিকের পরে যত গড় তত মাইনাস শেষ সংখ্যাটার লগের মান। এবার অঙ্কগুলা দেখো। সবার আগে তোমরা খেয়াল করবা, এটা কি অ্যাসিড নাকি এটা ক্ষার? যদি অ্যাসিড থাকে এখানে বের হবে পিএইচ, আর যদি থাকে ক্ষার
এখানে বের হবে POH। একটা পেলে আরেকটা বের করা যায়, আমরা জানি PH প্লাস POH সমান 14। দেন তোমরা খেয়াল করবা অ্যাসিড বা ক্ষারের অম্লত্ব বা ক্ষারত্ব কত। যদি দেখো অম্লত্ব বা ক্ষারত্ব একের থেকে বেশি, তখন এই মোলারিটি গুলাকে তত দিয়ে গুণ করে নিবা। যেমন প্রথমটা HCl, এটার অম্লত্ব 1, 1 থাকলে গুণ করার দরকার নাই। নাইট্রিক অ্যাসিডের অম্লত্ব 1, গুণ করার দরকার নাই। বাট H2SO4, ওটার অম্লত্ব হচ্ছে 2, সো এখানে শুরুতে একটা কাজ করতে হবে, 0.005 ইন্টু 2 করে নিতে হবে। 0.005 ইন্টু 2, 0.005 ইন্টু 2 মানে হচ্ছে ভাইয়া 5 দুগুণা 10, 0.01। সো লাস্টের অঙ্কটা করব আমরা 0.01 দিয়ে, আর বাকিগুলা সরাসরি করব, ওগুলা গুণ করা লাগবে না। তাহলে প্রথম অঙ্কটা দেখো, দশমিকের পরে এক ঘর, দ্যাট মিন্স 1 মাইনাস সংখ্যা একটাই 1, 1 মাইনাস লগ 1 এর মান হচ্ছে 0, সো 1 মাইনাস 0 মানে হচ্ছে 1। সো প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 1। দ্বিতীয় অঙ্কটা দশমিকের পরে 3 ঘর, 3 মাইনাস হচ্ছে লগ 2, কারণ লাস্টের সংখ্যাটা 2। যদি লাস্টের সংখ্যাটা 3 থাকতো তখন আমরা দিতাম লগ 3। তাহলে 3 মাইনাস লগ 2, লগ 2 এর মান মুখস্থ করছো 0.3, 3 মাইনাস 0.3, that means 2.7। একেবারে লাস্টের অঙ্কটা দেখো, দশমিকের পরে 2 ঘর, that means 2 মাইনাস লগ 1 এর মান 0, 2 মাইনাস 0 মানে হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলা তোমরা পারো। তাহলে ভাই বলো তো, লাস্টের অঙ্কটা যদি চাওয়া হয় POH কত, তাহলে লাস্টের অঙ্কটার উত্তর কি হবে? 0.005 মোলার H2SO4 এর POH কত? PH না, POH। POH, সাদিয়া বিনতে জাহিদ, কারেক্ট, 12 হবে, ইয়েস। তারপর একটা চাইনিজ ম্যান, ইউরিপ জাজারিব, কি কইছস রে ভাই, বুঝি না কিচ্ছু, নামের ভিতর চাইনিজ লিখতে রাখছস। আচ্ছা ঠিক আছে, ওকে। এতক্ষণ আমরা করলাম হচ্ছে ভাইয়া অ্যাসিড। আমরা যদি একটা ক্ষারের অঙ্ক দেই, পারবা না অঙ্ক, ক্ষারের অঙ্কটা? একটা ক্ষারের অঙ্ক দেই, ক্ষারের অঙ্কটা করো। 0.003 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.0003 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত হবে, এটা বের করো। বলো এটার উত্তর কত? এই উত্তরটা দাও, তাহলে বুঝবো তোমরা সবাই এই অঙ্কটা পারবা। এই অঙ্ক সবাই পারতে হবে। 0.0003 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? মনিরা জান্নাত, কারেক্ট। ইউরিব জাদারিব, তোমার উত্তর হয় নাই, 10.7 হবে কেন? নাসরুন সাইদ তানিম, ভুল উত্তর। 11.5 কেন হবে ভাইয়া? 11.5 কেন হবে? মাইশা মুবিন, কেন 11.5 হবে? প্রক্রিবা রয়, 11.5 না।
10.5। খেয়াল করো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। গিয়াসউদ্দিন 11.5 না, নো নেভার, এটা 11.5 হতে পারে না, ভুল করবা না। তুমি খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইডের OH একটা, দ্যাট মিন্স এখানে ক্ষারকত্ব 1, গুণ করাকরির দরকার নাই, দশমিকের পরে 4 গড় 4, 4 মাইনাস হচ্ছে লগ 3, লগ 3 মান 0.5, 4 মাইনাস 0.5 মানে হচ্ছে 3.5। আমি যদি 14 থেকে 3.5 বিয়োগ করি বেয়া, জীবনেও 11.5 পাবো না, 10.5 পাবো। ঠিক আছে, 14 থেকে 3.5 বিয়োগ করলে 10.5, 11.5 না। যারা 11.5 উত্তর দিছো নিজের গালে নিজে একটা চটকনা মারো, ফাইনাল পরীক্ষা যাতে ভুল না হয়, খবরদার। ক্লিয়ার? ইয়েস, নাজমুন নাহার একদম সমাধান করে দিছো ব্যাট, সমাধান। ঠিক আছে, 11.5 এই ভুল এখনো করো তোমরা, যোগ বিয়োগ করতে ভুল করা যাবে না। এই একটা যোগ বিয়োগের ভুলের কারণে তোমার 1.25 মার্কস কমে যাবে, এবং এই বছর ভর্তি পরীক্ষায় 1.25 মার্কস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মার্কস। ভুল করবা না, পারা জিনিস ভুল করবা না। ওরা মিরপুর 11.5-তে থাকে, হতে পারে 11.5-র সাথে ওদের সম্পর্ক বেশি। আচ্ছা, পিএইচ এর অঙ্ক পারি, পরের অঙ্কে যাই। ফেরাস সালফেটের জারণ, এগুলো চোরামি অঙ্ক। 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে? 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? চোরামি পদ্ধতি সবাই জানো। KMnO4 বললে ওটা হচ্ছে 0.2 দিয়ে গুণ করতে হয়, আর K2Cr2O7 বললে সেটা 0.3 দিয়ে গুণ করতে হয়। এই যে, তাহলে প্রথমটা ফেরাস সালফেটের ভর আছে 5, 5 গুণ 0.2 মানে হচ্ছে 1, আর পরেরটা ফেরাস সালফেটের ভর আছে 10, 10 গুণ 0.3 মানে হচ্ছে 3। ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই যে এইটা, রোগী, রক্ত, গ্লুকোজ, ডায়াবেটিস, ডাক্তারের কোশ্চেন এগুলা। ভর্তি পরীক্ষা মেডিকেলেরটা করে ডাক্তাররা, সো এটা ডাক্তারদের চোখে বেশি পছন্দের মতো হবে। একটা মিলিমোল পার লিটার এককে আছে, সেটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার করতে বলা হয়েছে, আর একটা মিলিগ্রাম পার ডেসিলিটার এককে আছে, সেটাকে মিলিমোল পার লিটার একক করো। এটা চোরামি পদ্ধতি, 18 দিয়ে গুণ অথবা ভাগ করতে হয়। কখন গুণ করব? যখন মিলিগ্রাম করতে বলবে, আর মিলিমোল করতে বললে ভাগ করব। সরি, দেখো মিলিগ্রাম মানে গুণ, এটা মনে রাখো, সহজ কথা, গতে গ্রাম, গতে গুণ। তাহলে উত্তর দাও ভাইয়া, প্রথম অঙ্কটার উত্তর কত? তাহসিন, ফেরদৌসী, এই দুইটা ম্যাথ খুব ভালো লাগে এবং এই দুইটা ম্যাথ আসেও বেশি। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে মাইশা মুবিন, কারেক্ট। আর পরেরটার উত্তর কি বলো? 190/18 কত সেটা বলো। 10-এর চেয়ে একটু বেশি, 11-র চেয়ে একটু কম, দ্যাট মিন্স 10.5, 10.6 এরকম কিছু একটা। ওকে, ডায়াবেটিসের অঙ্ক ভুল করো না ভাইয়া। এইটা দেখো, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, ppm এককে কত হবে? গ্লুকোজের আণবিক ভর আমরা জানি C6H12O6, 180। তাহলে ppm বের করার সূত্র হচ্ছে আণবিক ভর ইনটু মোলারিটি ইনটু 10⁻3। তাহলে গ্লুকোজের আণবিক ভর 180, মোলারিটি 10, কিন্তু লেখা আছে 10 মিলিমোল। মিলি মানে হচ্ছে 10 ইনটু 10⁻³ আর সূত্রে আছে 10⁻3। তাহলে খেয়াল করো এটা ভাইয়া, 180 ইনটু 10 ইনটু 10⁻³ মাইনাসটা কোত্থেকে আসছে? কারণ মিলিমোল, আর সূত্রে আছে 10⁻3। তাহলে -3 + 3 কাটাকাটি, বাকি থাকবে 180 গুণ 10 মানে হচ্ছে 1800 ppm। বুঝতে পারছো?
এগুলা আগের পড়া। এবং আমি আবার বলতেছি, এই যে দাগানো এই ম্যাথগুলা এবং যেগুলা করছি এগুলাই মোর দেন এনাফ। বাট আজকে আমি আরো কিছু ম্যাথ তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাকে কমেন্টে করবা, ওগুলার সমাধান করে দিব। পরিবেশ রসায়ন এই চ্যাপ্টার থেকে মাত্র 3-4টা অঙ্ক, মানে 3-4টা সূত্রের অঙ্ক করতে পারলেই চলবে। পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে কোন কোন সূত্রের অঙ্ক আমরা করব? ওই যে ওই সূত্রটা P1 B1/T1 সমান P2 B2/T2, সেটা, অথবা B1/T1 সমান B2/T2, P1 B1 সমান P2 B2, এই যে অঙ্কগুলা আছে এই অঙ্কগুলা করতে হবে। দেন RMS বেগ, ওই অঙ্কটা করতে হবে ব্যাক। C = √3RT/m, এই সূত্রটা। আরেকটা অঙ্ক আছে ব্যাপন হার এবং ঘনত্ব দিয়ে, R1/R2 সমান √D2/D1। এনাফ, এই 3-4টা সূত্র পারলেই চলবে ব্যাক। এই অঙ্কটার উত্তর দাও। আমি এখানে 13 নাম্বার লেখা যে অঙ্কটা দেখাচ্ছি এটার উত্তর কি হবে বলো? স্থির চাপে নির্দিষ্ট ভরের নাইট্রোজেন গ্যাস 27°C তাপমাত্রায় এবং 900 মিলিলিটার আয়তন দখল করে আছে। তাপমাত্রা কত হলে আয়তন 600 হবে? কি স্থির ওটা আগে দেখো। চাপ স্থির। চাপ স্থির মানে হচ্ছে এই অঙ্কের সূত্রে কোনো চাপই থাকবে না। B1/T1 সমান B2/T2। আচ্ছা, অন্যদিকে মনোযোগ দিও না, অনেকে উল্টাপাল্টা অন্যদিকে মনোযোগ দিচ্ছ। আমি যে অঙ্ক করতে বলতেছি সেটার উত্তর দাও। মনিরা জান্নাত, কারেক্ট ভাইয়া। আরএমএস বেগ ক্যালকুলেশন আসতেছে, দাঁড়াও আমি বলতেছি কিভাবে করবা সেটা বলতেছি। ইয়েস, 200 কেলভিন। এইবার এই অঙ্কটার উত্তর দাও, 14 নাম্বার। স্থির তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার হলে ওই গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.5 করা হলো, আয়তন কত হবে? স্থির তাপমাত্রা টি থাকবে না, তাহলে এই অঙ্কের সূত্র হচ্ছে P1 V1 সমান P2 V2। P1 এর মান 1 অ্যাটমসফিয়ার, B1 হচ্ছে 3.15, P2 হচ্ছে 2.5, V2 বের করবা। তাহলে সহজ কথা, এই অঙ্কটার উত্তর হচ্ছে 3.15 ভাগ হচ্ছে 2.5। কাছাকাছি উত্তর বলো ভাইয়া, কাছাকাছি বললেই হবে। 1.2, একের চেয়ে সামান্য বেশি। রিয়া রুবিনা, কারেক্ট ভাইয়া, একের চেয়ে সামান্য বেশি। না, আমাদের জন্য 5 মিনিট সময়। আচ্ছা দাঁড়াও, দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে 20 মিনিটের ভিতর এই ক্লাসটাই শেষ করে ফেলা যাবে। নামাজের জন্য সময় দিব, অসুবিধা না, আমি নিজেও নামাজ পড়ে আসবো। ঠিক আছে, একটু এই চ্যাপ্টারটা শেষ করি, আর 5 মিনিট পরে যাচ্ছি, আজান শেষ হোক। দিব, ব্রেক দিব ভাইয়া। আর 2-3টা অঙ্ক দেখায় না আমাদের সময়ের ভিতরে আমি ব্রেক দিব, চিন্তা করো না। একটি সোডিয়াম পরমাণুর ভর কত? এগুলো তোমরা পারো। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টা অণু থাকে? এগুলোও তোমরা পারো ভাইয়া। এইটা একটু খেয়াল করো, আরএমএস বেগের অঙ্কটা। এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। 27°C তাপমাত্রায় গ্যাসটি অনুসময়ের আরএমএস বেগ বের করো। খেয়াল করো,
আমরা জানি আরএমএস বেগের সূত্র হচ্ছে √3RT/m। √3 আর এর মান আমরা মুখস্থ করছি, টি এর মান দেয়া আছে 27°C, তার মানে হচ্ছে 300 কেলভিন। আর এম এর মান যদি বলা হতো নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সরাসরি আণবিক ভরটা ধরতাম। এখানে ঘনত্ব দেয়া আছে, ঘনত্ব থেকে আমরা আণবিক ভর বের করব কিভাবে? 1.25 গ্রাম পার লিটার, তার মানে 1 লিটারে আছে 1.25, তাহলে 22.4 লিটারে কত ব্যয় সেটা করলেই হবে। তুমি জাস্ট 22.4 ইন্টু 1.25 করে ফেলো, 22.4 গুণ 1.25, এটাই হয়ে যাচ্ছে তার আণবিক ভর। 22.4 একে 22.4 আর 0.25 মানে হচ্ছে 4/1 22.4 এর অর্ধেক 11.2, তারও অর্ধেক হচ্ছে 5.6, তাহলে 22.4 এর সাথে 5.6 যোগ করলে হবে 28। সো এই গ্যাসের আণবিক ভর হচ্ছে 28, এটা বুঝছো? এবার √3RT/m, এই সূত্রটা তোমরা জাস্ট মান বসাবা, কাছাকাছি হিসাবটা বের করতে পারলেই হবে। এক্সাক্ট মিলানো কষ্ট, √এর এক্সাক্ট উত্তর আমিও খুব ভালোবাসতে পারি না, বাট 4টা অপশনের ভিতর দেখবা যেটা কাছাকাছি উত্তর মনে হয় সেটা উত্তর দিয়ে দিবা, তাহলেই হবে। ঠিক আছে? এক্সাক্ট উত্তর আমিও এখানে মানে দিতে পারি না, কাছাকাছিটা পারলেই হবে। এইটা দেখো একটু, একই তাপমাত্রা ও চাপে কোন একটি পাত্রে একই ছিদ্রপথে অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের ব্যাপন হার হচ্ছে 6:5। ক্লোরিনের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত? ওইটা ওই সূত্রের অঙ্কটা, R1/R2 সমান √d2/d1, R1/R2 সমান √d2/d1, R1/R2 সমান d2/d1। R1/R2 এর মান হচ্ছে 6/5, 6/5। √d2/d1, √d2 এর মান হচ্ছে 36, আমাকে বের করতে হবে d1 এর মানটা কত। আমি যদি ডান সাইড থেকে √ উঠাই দেই তাহলে বাম পাশে স্কয়ার করে দিতে হবে, তাহলে 6/5 কে স্কয়ার করলে হবে 36/25, আর ও পাশে থাকবে 36/d1, তাই না? 36/d1, তাহলে 36 কাটাকাটি হয়ে যাবে, d1 এর মান হবে 25। ক্লিয়ার? তাহলে এই গ্যাসের ঘনত্ব কত? 25। কিন্তু আবার আণবিক ভরও বের করতে বলা হচ্ছে আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে আণবিক ভর হবে 25 × 2 মানে হচ্ছে 50। ক্লিয়ার? 25 গুণ 2, এই অঙ্কটা করা উচিত, এতটুকু অঙ্ক আসে। ঠিক আছে? আরেকটা অঙ্ক করলে পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে মোটামুটি আসার মতো অঙ্কগুলা শেষ। এইটা একটু দেখো, সমবরের CH4 ও হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25°C রাখা হলো, হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ? এটা আমি কোশ্চেন সলভ করার সময় দেখাইছি, তারপরেও নাকি অনেকে বুঝে নাই, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই। সমভর, ভর ইকুয়াল সমান হতে হবে, তাহলে CH4 এর ভর আমরা জানি 16, আর হাইড্রোজেনের ভর আমরা জানি H2 2, তাহলে এটা তো আর সমভর হইল না, সমভর বানাও কিভাবে? তাহলে আমরা ওই পাত্রে CH4 নিব 1 মোল, কিন্তু হাইড্রোজেনকে 16 বানাইতে হবে, মানে হাইড্রোজেন নিতে হবে 8 মোল, 8 দুগুণে 16, তাই না? এইবার কিন্তু তারা সমভর হয়ে গেল, 1 মোল CH4 8 মোল হাইড্রোজেন নিলে হয় সমভর, তাহলে 1 আর 8, তাহলে এখানে মোট কয় মোল আছে? 9 মোল।
তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ মোট কত ভগ্নাংশ? 9 ভাগের ভিতর কত ভাগ হাইড্রোজেন? 8 ভাগের 9, তাই না? তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 8/9। বুঝতে পারছো তোমরা সবাই? অনেকে এটা বুঝতে না, আশা করি আজকের পরে এটা পারবা। তাহলে এই অঙ্কটাই যদি বলে ভাইয়া CH4 এর আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ, তখন উত্তর কি দিবা? CH4 এর আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ হবে? হাইড্রোজেনেরটা বের করতে বললাম না, আমি বললাম মিথেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ। উত্তর কি হবে? বুঝো নাই? আচ্ছা, সারা তাসফিয়া সারাফ তাসফিয়া বুঝাই দিচ্ছে আবার ব্যাপ। ধরো এই অঙ্কটা না, আমি আরেকটা অঙ্ক দিয়ে বুঝাই। CH4 এবং সালফার ডাইঅক্সাইড, এটা দিয়ে তোমাকে বুঝাই। মিথেন এবং সালফার ডাইঅক্সাইডকে শূন্য পাত্রে সমভরের রাখা হলো। সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ? যারা পারো তারা উত্তর দাও, আর যারা পারো না তারা আমার এই অঙ্কটা বুঝে নাও। CH4 এর ভর হচ্ছে 16, আর সালফার ডাইঅক্সাইডের ভর হচ্ছে 64। তাহলে এরা তো আর সমভর হইল না, তাই না? সমভর হইতে হলে আমাকে মিথেন নিতে হবে 4 মোল, 4 16 64, আর সালফার ডাইঅক্সাইড নিতে হবে 1 মোল, তাই না? তাহলে 4 আর 1 5, মোট কত মোল? 5 মোল। তাহলে এই 5 এর ভিতর সালফার ডাইঅক্সাইডেরটা কত অংশ? 1/5। এটা তো ইজি অঙ্ক রে ভাই। সারাফ, তুমি কি বুঝতে পারছো এখন? একজনই বোধহয় বলছো, অসুবিধা নাই ভাই, যারা বুঝো না আবার বলো, আমি আবার বুঝাইতে চাচ্ছি। 1/5, ইয়েস, 1/5। পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নাই ভাই, দরকার নাই, আমি বলতেছি। ঠিক আছে, এইবার আসো, আর দুইটা অঙ্ক করে আমি একটু ব্রেক দিব, আর দুইটা অঙ্ক করে আমি ব্রেক দিব, নামাজ পড়ে আসবো, নামাজের টাইম চলে যেতে পারে, অথবা তাড়াহুড়া করে অঙ্ক করা লাগতেছে, তাড়া করার দরকার নাই ভাই, তাড়াহুড়া করার দরকার নাই। এটা দেখো, পিপিএম এককে মান বের করো। তোমরা মনে রাখবা পিপিএম এর আরেক নাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে পিপিএম এর আরেক নাম কি? মিলিগ্রাম পার লিটার। এই অঙ্কে বলা আছে 1.25 গ্রাম পার লিটার। পিপিএম এককে কত? গ্রাম পার লিটারকে মিলিগ্রাম পার লিটার বানাই দিলেই হয়। গ্রামকে মিলিগ্রাম বানাইতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1.25 ইন্টু 1000, দ্যাট মিনস 1250। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1250 মিলিগ্রাম পার লিটার। আর মনে রাখবা যাহাই মিলিগ্রাম পার লিটার তাহাই হচ্ছে পিপিএম। তাহলে এটা কত পিপিএম? 1250 পিপিএম। এটা দেখো, কোন লবণের দ্রবণের ঘনমাত্রা 0.5 মিলিগ্রাম পার মিলিলিটার, বাট আমরা জানি পিপিএম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা কেমনে হবে? সেম 1000 দিয়ে গুণ করে দিবা, 0.5 ইন্টু 1000 কত হবে? পয়েন্ট 5 ইন্টু 1000, এই অঙ্কটার উত্তর হচ্ছে 500। এইবার এই অঙ্কটা রেখে আমরা একটু বিরতিতে যাই, এটা থাকুক, এটা কিভাবে কি করতে হবে সেটা আমি দেখাই দিব। আপাতত আমরা মাগরিবের নামাজটা পড়ে ফেলিবে। আমি ভাবছিলাম শেষ করে দিব, বাট বহুত তাড়াহুড়া হয়ে যায়, আমি তাড়াহুড়া করে শেষ করতে চাচ্ছি না। এখানে আমি একটু পাস করি, তোমরা একটু যারা নামাজ পড়বা নামাজটা পড়ে ফেলো, আর যারা পারো এটা চেষ্টা করতে থাকো। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক।
আচ্ছা, বিরতির পর আবার শুরু করি। যারা ক্লাসে ছিল অনেকে কমে গেছে, ক্লাস পার্টিসিপেন্ট 109 আবার হয়তো জয়েন করবে। লাস্ট মুহূর্তে পড়াশোনাটা পায়া তোমরা খুব বেশি বাড়াবা না। আগে যে পড়াগুলো পড়ছো সেই পড়াগুলাই এখন বারবার রিভিশন দিবা। কিছু কোশ্চেন আমি তোমাকে বলে দেই, কেমিস্ট্রি 25টা কোশ্চেনের ভিতর কিছু কোশ্চেন থাকবে যেটা নিয়ে ঝামেলা থাকবে, অনেক পড়লে ওগুলো পারা সম্ভব না। এই জায়গাগুলো থেকে আসে, ওই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকবে 20টা বা 22টা বা 23টা এরকম। তাহলে তুমি যদি কমন জায়গাগুলাই বারবার রিভিশন দাও, ফাইনাল পরীক্ষা যদি কেমিস্ট্রিতে 22 পাও, আমি বলবো মোর দেন এনাফ, মোর দেন এনাফ। তুমি 25-এ 22 যদি তুলতে পারো, ফিজিক্স কেমিস্ট্রির চেয়ে সহজ, ওখানে আরো বেশি মার্কস তুলবা। জুলজিও তোমরা ভালোই পারো, বোটানিটা একটু টাফ। জেনারেল নলেজ ইংলিশ মিলিয়ে যদি 100-র ভিতরে 85 তুলতে পারো, 100-র ভিতর 85 তুলতে পারো, আমি বলবো শুধু চান্স না, ভালো একটা মেডিকেল কলেজে চান্স হয়ে যাবে 85 তুললে। ঠিক আছে? কেমিস্ট্রি অনেক হার্ড হয়ে যায়, ইয়েস, মূল প্রতিযোগিতাটাই হয় কেমিস্ট্রি দিয়ে। সো পারা জিনিসগুলো ভুল করো না। জৈব রসায়ন বা অন্য চ্যাপ্টার কিভাবে করবো আমি একটু পরে বলতেছি, আমি আগে ক্লাসটা শেষ করি ভাইয়া। ঠিক আছে? সাউন্ড ঠিক আছে ভাইয়া? যারা আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, সাউন্ড ঠিক আছে না? আমরা ম্যাথ করতেছিলাম, মাঝখানে একটু নামাজের বিরতিতে গিয়েছি, এখন আবার ম্যাথ করব। এক্সাম কি পিছাতে পারে? এক্সাম পিছালে তোমাদের ঝামেলা ভাইয়া, আমি বলবো এক্সাম পিছালে তোমাদের ঝামেলা। এক্সাম পিছালে কি হবে? ঢাকা ভার্সিটির পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা 1 সপ্তাহ পর 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 পর, একদম কোনো সময় পাবা না। সো মেডিকেলের পরীক্ষাটা কিছুটা আগে আগে হয়ে যাওয়া ভালো, এবং প্রিপারেশন অনেক দিন সময় পাইছে নিয়ে নেওয়া। এখনো পিছাইলে তোমাদের পড়া এখন পিছিয়ে লাভ নাই। তো পিছাতে পারে কিনা আমি জানি না, বাট আমি বলবো প্রিপারেশন নিতে থাকি, যাতে এপ্রিলের শুরুতে যে ডেট আছে সেটাতেই পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখি লাস্টে কিভাবে পড়বো সেটা বলতেছি না। কোন ডায়াবেটিস রোগীর 25 মিলিলিটার রক্তের মধ্যে 26 মিলিগ্রাম গ্লুকোজ আছে, গ্লুকোজের পরিমাণকে পিপিএম করো। ঐকিক নিয়মের এক অঙ্ক এটা। 25 মিলিলিটারে গ্লুকোজ আছে 26 গ্রাম, 25-এ আছে 26, তাহলে 1 মিলিলিটারে কত আছে? 26/25। তাহলে 1000 মিলিলিটারে কত আছে? 1000 মিলিলিটার মানে হচ্ছে 26/25 ইন্টু 1000। আমি 25 দিয়ে যদি 1000-কে কেটে দেই, সেখানে পাবো 40। 25 দিয়ে 1000-কে ডাইরেক্ট কেটে দিব, ওটা হয়ে যাবে 40। আর 26 গুণ 40, 26 গুণ 40 মানেই হচ্ছে 1040। তাহলে 1040 মিলিগ্রাম আছে কতটুকুর ভিতরে? পার 1000 ml। 1000 ml মানে কি লিটার না? তাহলে 1040 মিলিগ্রাম পার লিটার।
1040 মিলিগ্রাম পার লিটার, আমি একটু আগে তোমাদেরকে বলে গেছি পিপিএম এর আরেক নাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে এই অঙ্কটা কত পিপিএম? 1040 পিপিএম। আচ্ছা, 1000-এ যদি থাকে 1040 পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে 100, 100-র ভিতরে কত থাকবে? শূন্য একটা কমায় দাও, এখানে একটা শূন্য কমায় দাও, 104%, তাই না? তাহলে 1000-এ থাকবে 1040, দ্যাট মিন্স সেটা হচ্ছে পিপিএম, আর পার্সেন্টেজ হিসাবে হবে এটা 104%। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটার পিপিএম এ উত্তর হচ্ছে 1040 আর পার্সেন্টেজ এ উত্তর হচ্ছে 104। ওকে, এই অঙ্কটা দেখো, রক্তের কোলেস্টেরল, এটা অনেক বড় অঙ্ক, কিন্তু এটা যদি মন দিয়ে বুঝতে পারো একেবারে ইজি। এই অঙ্কটা আগে আমি করাই দিই নাই, এখন আমি করাই দিব। এবং এটা যেহেতু রক্ত, কোলেস্টেরল, চর্বি, লিপিড প্রোফাইল, ওবেসিটি ডাক্তারদের জিনিস, ডাক্তাররা তো এগুলো নিয়েই থাকে। কোলেস্টেরল, আপনার কোলেস্টেরলটা পরীক্ষা করে আসেন, আপনার ডায়াবেটিসটা পরীক্ষা করে আসেন, ঠিক না? সো এই অঙ্কটা করা উচিত আমার কাছে মনে হয়। সবার আগে বের করো কোলেস্টেরলের আণবিক ভর কত। কার্বন হচ্ছে 27, তাহলে 27 গুণ 12, 27 গুণ 10 হচ্ছে 270, আর 27 দুগুণে 54 মানে হচ্ছে 324 হচ্ছে কার্বনের ভর। হাইড্রোজেন হচ্ছে এক এক করে 46টার জন্য 46 যোগ 46 46, আর অক্সিজেন হচ্ছে যোগ করো 16। এই তিনটা যোগ করলে কত হয় সেটাই হচ্ছে কোলেস্টেরলের আণবিক ভর। 324 আর 46, 370 আর 16, দ্যাট মিনস 386। তার মানে হচ্ছে ভাইয়া 1 মোল কোলেস্টেরল ইজ ইকাল টু 386 গ্রাম। ওকে, তাহলে অঙ্কে কত মোল বলা আছে? অঙ্কে কিন্তু 1 মোল বলা নাই, বলা আছে 0.005 মোল কোলেস্টেরল। তাহলে 0.005 মোলার কোলেস্টেরল সমান কত গ্রাম? 386 ইন্টু 0.005, হিসাব করো কি হবে। 386 ইন্টু 0.005, তাহলে এখান থেকে পয়েন্টটা উঠাই দেই, দেওয়ার পরে 2 গড় এটাও কেটে দেই, কাটলে এখানে নিচে পয়েন্টের জন্য 1, আর দশমিকের পরে 3 গড়, এ কারণে 3টা শূন্য। 5/1000 বাবা। আচ্ছা, ক্লাস শেষ করে দেবো একটু পরে বাবা, আসতেছে আমি। আমার ছেলে বলতেছে বাবা তুমি আর ক্লাস নিবে না, আর ক্লাস নিবে না। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, 1000 দিয়ে যদি আমরা 386 কে কাটি, এই যে 3টা শূন্য কেটে এখানে আসবে 0.3, 0.386, এটাকে আমরা 0.4 ধরে নিই, 0.4। তাহলে এই পাশে আছে 5, 5 গুণ 0.4, 5 গুণ 0.4, 4 5 20, এটা হচ্ছে 2। এতটুকু বুঝছো? তাহলে খেয়াল করো 0.005 মোলার কোলেস্টেরল সমান হচ্ছে 2 গ্রাম পার লিটার, তাই না? মোলার মানে তো মোল পার লিটার, তাহলে 0.005 মোলার মানে হচ্ছে 2 গ্রাম পার লিটার। এতটুকু বুঝছো? এবার খেয়াল করো 750 মিলিলিটার রক্তে কত গ্রাম কোলেস্টেরল থাকে? 1.93, তোমারটাই বেশি কারেক্ট আছে, বাট আমি কাছাকাছি উত্তরটা বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, 1 লিটার মানে 1000 ml, 1000-এ থাকে 2 গ্রাম, 1000-এ যদি থাকে 2, তাহলে 1-এ থাকবে কত? 2/1000। আর অঙ্কে যেটা বলা হয়েছে 750-তে কত থাকবে, তাহলে 750 গুণ করো ইন্টু 750, 750 গুণ করলে যেই সমাধানটা আসবে সেটাই উত্তর হবে, ইন্টু 750।
কাটাকাটি করে দেই, উত্তর চলে আসবে 750 কে 250 দিয়ে ডাইরেক্ট কেটে দিলাম 3, আর হচ্ছে এটা 1000 কে 250 দিয়ে কাটলে হবে 4। এবার 2 দিয়ে 4 কে কাটলে 2, 3/2 মানে হচ্ছে 1.5। এক্সাক্ট উত্তর হচ্ছে এই অঙ্কটার 1.5 এর কাছাকাছি কিছু একটা। বুঝতে পারছো? এই অঙ্কটা একটু বড়, হিসাবটা বেশি, কিন্তু ঝামেলাটা বেশি মনে হয় না, আমার কাছে এটা ইজি অঙ্ক মনে হয়। সো এই অঙ্কটার উত্তর হচ্ছে 1.5। জি বাবা, খুলে দিচ্ছি, দরজা খুলে দিব একটু পর। আচ্ছা, ক্লাসটা আর করবো না, দাঁড়াও, আসতেছি। আচ্ছা, আবার বুঝি দেন, হ্যাঁ, আরেকবার বলবো, নো প্রবলেম, আর 2বার বলবো। সবার আগে আমরা বের করলাম কোলেস্টেরলের আণবিক ভর। আণবিক ভর হচ্ছে 386। দ্যাট মিনস 1 মোলার কোলেস্টেরল হচ্ছে 386। 1 মোলার কোলেস্টেরল যদি হয় 386, তাহলে 0.005 মোলার কোলেস্টেরল হচ্ছে 386 ইন্টু 0.005, 0.005 মানে হচ্ছে 2 এর কাছাকাছি কিছু একটা। 2 গ্রাম পার লিটার। 2 গ্রাম পার লিটার মানে হচ্ছে ভাইয়া একটা দ্রবণের ভিতরে সেখানে 1000 মিলিলিটার দ্রব আছে 2 গ্রাম। 1000-এ যদি 2 থাকে, একে কত, 750-তে কত? বুঝতে পারছো? 1000-এ 2 থাকলে কত, 750-এ কত? বাকিটুকু ঐকিক নিয়মের অঙ্ক। দেখো এরকম আরেকটা অঙ্ক আছে, দেখাই দিই গ্লুকোজের এই অঙ্কটা, তাহলেই তোমরা বুঝে যাবা। আরেকটা অঙ্ক দেখো, কোন রোগীকে 25 গ্রাম গ্লুকোজ যোগান দিতে 0.2 মোলার গ্লুকোজের কত মিলিলিটার দ্রবণ লাগবে? সবার আগে খেয়াল করো, আমরা জানি গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। দ্যাট মিনস 1 মোলার গ্লুকোজ মানে হচ্ছে 180 গ্রাম, 1 মোলার। কিন্তু অঙ্কে কিন্তু 1 মোলার বলা নাই, 0.2 মোলার। তাহলে 180 ইন্টু 0.2 মোলার মানে হচ্ছে 180 5/1 36। এতটুকু ক্লিয়ার? 36 গ্রাম পার লিটার, এটা হচ্ছে 0.2 মোলার গ্লুকোজ, 36 গ্রাম পার লিটার। তাহলে ভাইয়া 1 লিটার মানে 1000 ml, এটার ভিতরে কতটুকু গ্লুকোজ দ্রবীভূত আছে? 36। তাহলে 36 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে কতটুকুর ভিতরে? 1000 ml এর ভিতরে, রাইট? তাহলে 1 গ্রাম গ্লুকোজ কতটুকুর ভিতরে আছে? 1000 ভাগ 36। তাহলে অঙ্কে যেটা বলা আছে ভাইয়া 25 গ্রাম গ্লুকোজ দিব, তাহলে কতটুকুর ভিতর থাকবে? 25 গ্রাম ইন্টু 25, ঐকিক নিয়মের অঙ্ক আর কি। 1000 ইন্টু 25 ভাগ 36, এটার উত্তর 700-র কাছাকাছি কিছু একটা হবে, 700 এর কাছাকাছি। ঠিক আছে, এবার বুঝছো? আমি আবার বলবো, এটা অসুবিধা নাই। আগের অঙ্কটার উত্তর আবার বুঝবেন। 0.2 মোলার গ্লুকোজ সমান হচ্ছে 36 গ্রাম। কিভাবে? কারণ 1 মোলার গ্লুকোজ মানে হচ্ছে 180 গ্রাম। ওকে, এবার 0.2 মোলার গ্লুকোজ মানে হচ্ছে 36 গ্রাম পার লিটার। দ্যাট মিন্স 36 গ্রাম থাকে 1000 ml এ, 1 গ্রাম কততে থাকে? 25 গ্রাম কততে থাকে? ঐকিক নিয়মে অঙ্ক করে নিয়মে। এগুলা এসএমবি বাই 1000 ওটা দিয়ে হবে না, না না, এটা দিয়ে হবে না। কত মিলিলিটার, এটা আয়তন বের করতে বলছে, আর ওইটা হচ্ছে গ্রাম পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, ওটা আরো ঝামেলা, এটা বুঝে বুঝে উত্তর করাটাই বেটার। পরের অঙ্কটাতে আসো, তড়িৎ রসায়ন। আচ্ছা, পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে যে অঙ্কগুলা করাই নাই সেগুলো এখন দেখাই দিলাম, পরীক্ষায় আসার মতো অঙ্ক এগুলাই। তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে একটাই মাত্র সূত্র, এই সূত্রের অঙ্কটাই আসে, W =
জেড আই টি। তড়িৎ দ্বারা সঞ্চিত পদার্থের ভর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইনটু প্রবাহিত বিদ্যুতের পরিমাণ ইনটু টাইম। ডাব্লিউ হচ্ছে ওয়েট ভর, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আই হচ্ছে প্রবাহিত তড়িতের পরিমাণ, আর টি হচ্ছে টাইম। ওকে, তুমি সবার আগে জেড বের করবা। জেড কিভাবে বের করে দেয়া? জেড হচ্ছে পারমাণবিক ভর ভাগ ছিয়ানব্বই,৫০০ ইন্টু যোজনী। পারমাণবিক ভর বা ৯৬,৫০০ গুণ করব হচ্ছে যোজনী দিয়ে। পারমাণবিক ভর বা ৯৬,৫০০ গুণ যোজনী। তাহলে যদি থাকে কপার সালফেট, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5 ভাগ হচ্ছে ৯৬,৫০০ ইন্টু তার যোজনী হচ্ছে 2। ঠিক আছে, ৯৬,৫০০ ভাগ ইন্টু 2 উপরে কপার। যদি থাকে ভাই অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর বা ৯৬,৫০০ ইন্টু 3। সিলভার যেটা থাকে। দেন তুমি খেয়াল করো আই এর মান দেয়া আছে, টি এর মান দেয়া আছে, পারবা না বের করে ফেলতে হিসাব করে? পরের অঙ্কগুলো দেখো, এই অঙ্কটাই, এই যে কপার সালফেট, দ্যাট মিন্স এখান থেকে আমরা জেড বের করব কপারের। আই দেয়া আছে 160 মিলি অ্যাম্পিয়ার, টি দেয়া আছে 40 মিনিট, তাহলে ডাব্লিউ বের করো। জাস্ট গুণ করে দিবা তিনটা। সেম ক্রোমিয়ামের এই অঙ্কটাও তাই। তারপরে ফেরাস সালফেটের ওই অঙ্কটা, ডাব্লিউ বের করো, জেড আই টি। লাস্টের অঙ্কটা ফেরাস সালফেট, ওই একই অঙ্ক, জেড আই টি। এই একটা অঙ্ক পারলেই চলবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অঙ্কটা আসার সম্ভাবনাও কম, এই সব অঙ্ক আসে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে ছোট ছোট এক লাইনের এক কথার অঙ্কগুলা। বুঝতে পারছো? কেমিস্ট্রির জন্য এই লাস্ট মুহূর্তে এসে এর চেয়ে বেশি আর কোনো অঙ্ক করার দরকার নাই। ক্লিয়ার? এবার তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার কিভাবে পড়বা সেটা আমি বলে দিই। তোমাদের যার যে ব্রাঞ্চে ভর্তি আছো তোমরা ওই ব্রাঞ্চ থেকে ফাইনাল সাজেশন কালেক্ট করবা। ওখানে কোন চ্যাপ্টার থেকে কি কি টপিকস লাস্ট মুহূর্তে পড়তে হবে, মানে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস কি কি লেখা আছে, তোমরা লাস্ট মুহূর্তে এসে ওই ইম্পর্টেন্ট টপিক গুলো ভালো মতো পড়ো, তাইলেই চলবে। এইগুলার কোশ্চেন গুলা দিয়ে দিব। হ্যান্ড নোট বলে আমি কিছু বানাই নাই, আমি ক্লাসে যা দেখাইছি এটাই হ্যান্ড নোট। লাগলে এই ক্লাসটা আরো একবার দুবার পড়ো। ঠিক আছে? তোমাদের আর কোনো কোশ্চেন কি আছে ভাইয়া? কেমিস্ট্রি সবকিছু রিভিডিং দেওয়ার দরকার নাই, আমি তো বললামই লাস্ট মুহূর্তে এসে ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বা। ইম্পর্টেন্ট টপিকস এর একটা শীট তোমাদের যার যার ব্রাঞ্চে দেয়া আছে ওই ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিবা। অর্গানিক কেমিস্ট্রি বারবার একটু দেখো ভাইয়া, ভয় পাওয়ার কিছু নাই, সবার জন্যই অর্গানিক কেমিস্ট্রিটা টাফ। মডেল টেস্ট গুলার পিডিএফ দিচ্ছে না, কারণ সরাসরি তোমাকে হার্ড কপি তো দিয়ে দিচ্ছে, প্রিন্টেড কপি। পিডিএফ দিয়ে কি করবা? সাজেশন দিয়ে দিচ্ছে বা মেসেজ দিবে। ওয়েট করো, কে কয় তারিখে পাবা তোমাদেরকে মেসেজ দিয়ে জানানো হবে। একটু ব্রাঞ্চে যেয়ে আনতে হবে। পড়া আগাচ্ছে না, পড়ার সময়টা একটু বাড়াও। এই কয়দিন, এই যে 20-25 দিন আছে, এখানে তুমি ঘুমানোর সময়টা কমায় দাও। প্রিন্টেড কপি কখন পাবা? যে যখন পাবে মেসেজ চলে আসবে। অলরেডি অনেকে পেয়ে গেছে, ম্যাক্সিমাম আর 2-3 দিন লাগবে। কুরিয়ারে দিলে ভালো হইতো, কিন্তু কুরিয়ারে দিলে অনেকেরটা হারায় যায়, এটা হচ্ছে ঝামেলা। আমরা তোমাদেরকে আগে যখন কুরিয়ার করছি প্রায় 100 জনের মতো হারায় গেছে, এগুলা কেউ পায় নাই। ঝামেলা না? তোমাকে আমি দিলাম, তুমি পাইলা না, কুরিয়ার থেকে খোঁজ নিয়ে জানা গেল না। বেটার এটা হচ্ছে কাউকে পাঠাও, তোমার রোল নাম্বার বা ইয়াটা বললেই হবে, আর কিছু না। তোমার নিজে যাওয়ার দরকার নাই, তোমার পক্ষ থেকে কাউকে পাঠাই দাও, তাইলেই হবে। লাস্ট মধ্যে 6 ঘন্টা করে ঘুমাও, অসুবিধা নাই। ডেইলি 6 ঘন্টা ঘুমাও, বাকি 4 ঘন্টা অন্য কাজ কারবার করো, বাকি 14-15 ঘন্টা এখন ডেইলি পড়ো। ঠিক আছে?
আরেকটা কথা বলে দেই, আজকে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ম্যাথ গুলা দেখাই দিলাম। এই ম্যাথ গুলো আর তোমাদের পড়ার দরকার নাই, এই যে ম্যাথ গুলা মাথায় ঢুকাই দিলাম, এগুলা ফাইনাল পরীক্ষায় আসলে পারবা। নেক্সট আগামী পরশু দিন আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ম্যাথ গুলা তোমাদেরকে একটু দেখাই দিব। অল সাবজেক্টেরই সাজেশন অনুযায়ী পড়লে না, ইয়েস এই মুহূর্তে আর কত পড়বা ভাইয়া, তাই না? তুমি তো শুধু সাজেশনই পড়তেছো তা না, আগে অনেক কিছু তো পড়ছো, তাই না? তো ভয় পাওয়ার কিছু নেই। অল সাবজেক্ট সাজেশন অনুযায়ী আগে পড়ো, যদি মনে হয় আরো পড়তে পারবা তখন আরো পড়ো, বাট সাজেশনের অংশগুলো যাতে ভুল না হয়। প্রভাবক গুলার জন্য কিছু কিছু বিক্রিয়া পড়া দরকার আছে। অন্য ব্রাঞ্চ থেকে কি সাজেশন আনা যাবে? অন্য ব্রাঞ্চ থেকে আনা যাবে না ভাইয়া, কারণ ওই ব্রাঞ্চে যে কয়টা দরকার ওই কয়টাই পাঠানো হয়েছে। অন্য ব্রাঞ্চ থেকে গেলে কয়জনকে কিভাবে দিবে, একটা হিসাব আছে না। তুমি নিজে যাওয়ার দরকার নাই, কাউকে পাঠাই দিলেই হবে। ওকে, তাহলে ভাই আজকের মতো আমি ক্লাস শেষ করে দেই। আগামী পরশুদিন আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। যারা মাঝখানে অনেকক্ষণ ক্লাস করতে পারো না, এই লাইভটা শেষ করে দিলে আবার তোমরা টেনে টেনে ওই ক্লাসটা করে ফেলতে পারবা। সো আজকে এই যে 25 মার্কসের পরীক্ষাটা শুধুমাত্র যে ম্যাথ গুলা দেখালাম, ম্যাথ গুলার উপর হবে, ম্যাথের উপর পরীক্ষা। ওকে, ওকে, থ্যাংক ইউ সবাইকে।